সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত প্রচার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগতে চলতে ফিরতে আমাদের কত লোকের সাথে, কত জাতি গোষ্ঠী, কত ধর্মের, কত মানসিকতার লোকের সাথে সাক্ষাৎ ঘটে এবং তাদের এই বিভিন্নতর বুদ্ধি, বৈচিত্র্যপূর্ণ জগৎ সংস্কৃতি দেখে আমরা কখনো সমৃদ্ধ হই। এই কথাগুলো অনেক সময় ঠাকুরের কথাতেও এসছে কম বেশি। যেমন ঠাকুর ভক্তিপথে একটা কথা বলেন যে ভক্তিপথে মারোয়ারি বুদ্ধি থাকলে চলবে না। মারোয়ারি বুদ্ধি থাকলে, মারোয়ারি পাটোয়ারি এসব বুদ্ধি থাকলে চলবে না। কেন এই কথা বলেন? কারণ মারোয়ারি আর পাটোয়ারিদের হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি ভালো। এরা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর বুদ্ধি লাগায় এবং বুদ্ধি লাগিয়ে জীবনে সাফল্য লাভ করে। মানে কি? মানে হচ্ছে মানি ম্যানেজমেন্ট ওরা খুব ভালো জানে। অর্থ কিভাবে আয় করতে হবে, পরিশ্রম করে, অর্থকে লগ্নি করে, যত রকমের অর্থনৈতিক বুদ্ধি আছে, অর্থ আয়জনিত যে বুদ্ধি আছে সেগুলো তাদের জানা আছে। এই বুদ্ধিটাকে বলে পলিসি, মানে একটা নীতি। সেসব নীতির ভিতর দিয়ে মারোয়ারিরা জীবনে প্রতিষ্ঠিত হয়। মারোয়ারি ব্যবসায়ীদের দেখবেন পয়সা বেশি, জৈন ধর্মের লোকেদের পয়সা বেশি, তাদের এই ধরনের বুদ্ধিশুদ্ধিগুলো খুব ভালো আছে। এবং যদি কাছে থেকে মেশেন দেখবেন যে ওদের জীবনের গল্পগুলো এরকম যে কেউ ব্যবসা করতে করতে হয়তো পড়ে গেছে, তাদের যে আরো মারোয়ারি ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে তারা আবার তাকে ঠিক উঠিয়ে দিয়েছে। এরকম মানে স্বজাতির প্রতি একটা সমর্থন যেন সবসময় আছে। এই গল্পগুলো খুব শোনা যায়, যেটা বাঙালির ক্ষেত্রে বিপরীত। বাঙালি হচ্ছে কেউ যদি এগিয়ে যায় তাকে আরো পিছন থেকে টেনে এনে কোনোভাবে ফেলে দেওয়া যায় কিনা সেই চেষ্টা করে। আমি তো দেখেছি খুব অল্প সময়ে উঠেছে একটা মানে বিজনেস ফার্ম, সেখানে কিছুকাল আমার চাকরি করার সুযোগ হয়েছিল। দুই ভাই মিলে করেছে, এত ভালো চলছিল। এই দুই ভাইয়ের ঝগড়ার জন্য প্রতিষ্ঠান আজকে মানে আজ থেকে কয়েক বছর আগে একদম শেষ, জিরো। যেটা এত ভালো অবস্থায় চলছিল সেখান থেকে শুধু জিরো, দুই ভাইয়ের ইগোইস্টিক লড়াইয়ের জন্য। ইগোইস্টিক মানে কি? অহংকারের লড়াই। হ্যাঁ, সে অহংকারের লড়াইয়ের জন্য মানে করে দিয়েছে। তো এই স্বজাতির প্রতি যে সমর্থন বা টানটা, যেসব মানে সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী একসময় সার্ভাইভাল হচ্ছে, এটাকে বলবো আমরা মানে নিজের প্রতিষ্ঠার জন্য যাদের লড়তে হয়েছে কোনো এককালে, তারা এই স্বজাতির প্রতি সমর্থনের জায়গাটাকে সংস্কৃতির অংশ করে নিয়েছে, যেটা বাঙালিদের বা ভারতবর্ষের আদি ভারতীয়দের কখনোই করতে হয়নি। তারা শুরু থেকে এখানে আছে, এখানে খাওয়া, খাদ্য, কৃষিজ, প্রাণীজ, জলজ সব কিছুতে ভরপুর ছিল, সমৃদ্ধ ছিল ভারতীয় দেশ, অবিভক্ত ভারতবর্ষ। ফলে তাদের লড়াইয়ের মানসিকতা ছিল না। আর যারাই লড়াই করে নিজের জায়গাটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা স্বজাতিকে নিয়ে এগুতে চেয়েছে। আর এখানে সবকিছু আপনিতে পেয়ে গেছে বলে সেই মানে স্বজাতির প্রতি টান, সেই জিনিসটা কখনোই গড়ে ওঠেনি, বরঞ্চ কোথাও যেন একটা ঈর্ষা বা বরাবর আমাদের মধ্যে ভেতরে ভেতরে বয়ে চলেছে। আরেকটা জিনিস আছে মারোয়ারি বুদ্ধির ক্ষেত্রে দেখা যায়, ওরা ওদের নীতির প্রতি খুব স্ট্রিক্ট থাকে। যেটা ওদের কালচার বা সংস্কৃতির অংশ সেটাকেই সবাই আইন হিসেবে মানে, অনেকটা ব্যাপারটা এরকম। যে কারণে ওদের একটা কথা আছে যে বাপ ছেলেকেও ছাড়ে না, ছেলে বাপকেও ছাড়ে না। হিসাব টিসাব করার পরে বলছে এখানে আরো 50 টাকা পাই, দিয়ে যাও বাড়িতে, হ্যাঁ ব্যবসার হিসেবে দিয়ে যাও। আবার ছেলেও বাপকে বলছে এটা দিয়ে তবে হিসাবটা মেটাও। এইরকম, তার মানে কি হচ্ছে স্ট্রিক্ট, কোনো ছাড় নেই। তো এইরকম ব্যাপার। তো এইসব গল্পগুলো থেকে আমাদের কি টানে, এখান থেকে এই গল্পের শিক্ষাগুলো কি? এক নম্বর যে টানের বা আকর্ষণের জায়গাটা, সেটা হচ্ছে যখনই কোথাও অর্থকরীর গল্প হয়, সফলতার গল্প হয়, সবাই সেটাকে খুব উচ্চ মূল্য দেয়। এটা জগৎ জুড়েই আছে। তো এইসব গল্প খুব টানে। আরেকটা যেটা আছে যে এই যে একটা দৃঢ়তার গল্প আমরা বললাম, যে নীতির প্রতি, আদর্শের প্রতি, যেটাকে ওরা ব্যবসায়িক নীতি হিসেবে, পলিসি হিসেবে জানে,
সেটা থেকে যে বেরোয় না, এই যে দৃঢ়তা দেখাতে পারে, সেই দৃঢ়তাটা আমাদের বাঙালির কাছে খুব সম্মান পায়। কেন? কারণ আমরা তুলনামূলকভাবে কম দৃঢ় জাতি, মানে আমাদের স্থিরতা কম, স্থিরতা বেশি নেই। কেউ কিছু একটা বলছে তো আমার যা বুদ্ধি লাগিয়েছিলাম সেখান থেকে সরে গেলাম। মানুষকে, বাঙালিদেরকে বিশেষ করে মিসগাইড করা খুব সহজ। একটা ভালো কিছু দেখিয়ে দিল, বা একটা কিছু করে দিল, বা একটা কিছু ডেকে নিল, বা একটা লোভ দেখিয়ে দিল, সে ওইদিকেই ছুটে যাবে। তার মানে স্থিরতা থাকে না, যে না আমার তো এই স্থিরতা, আমি এই করব, হ্যাঁ, সেখান থেকে সরে যায় না। তো বাঙালি এই স্থিরতা থাকে না বলে দৃঢ়তার গল্পের প্রতি সাংঘাতিক রকম অনুরক্ত থাকে। এই অনুরক্তের কারণে আমরা ভীষণ রকম এইসব গল্প, কাহিনী, আইডিয়ালিজমের কাছে একেবারে যেন গলে যাই, যাকে বলে বিগলিত হয়ে যাওয়া, এরকম। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন বাঙালির চরিত্র এরম হলো? এককালে আমাদের বাঙালি বলতে, বাঙালির চরিত্র, উন্নত চরিত্র দু চার জনেরই আছে। বিদ্যাসাগরের ছিল, রাজা রামমোহন রায়ের ছিল, স্বামী বিবেকানন্দ ছিল, আর হালে দু চারজনকে খুঁজে পাওয়া যায় না। বিষয়গুলো হচ্ছে এরকম, দু চারজন ছিল, বাকিদের আর কোনো, মানে তাদের আর রিপিটেটেড ক্যারেক্টার নেই। যা ছিল যেন অতীতে আছে, এখন সবাই কমজোরি, যত লোক আছে সব কমজোরি। এটা কারণ হচ্ছে যে আমাদের যে বাঙালি সংস্কৃতি আছে, এ বড় তোল্লাইয়ের সংস্কৃতি। তোল্লাই দেওয়াটা কি বুঝো? তোল্লাই দেওয়াটা যেমন অনেক আছে না, উস্কে দেওয়া টাইপের সংস্কৃতি। কেউ কিছু বললো তো সবাই হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ, সামনেই করে, কি কাউকে উস্কানি দিয়ে খারাপ পথে চলে, সব সবার সামনে ওপেন সব, মানে এরকম চলে আর কি। এবং আমাদের এই তোল্লাই সংস্কৃতিতে আমরা যে বড় হই, সেই তোল্লাই সংস্কৃতিতেই বড় হয়েছে। পিতামাতাও যে বড় করেছে, তোল্লাই সংস্কৃতিতেই বড় করেছে। তো এই সংস্কৃতিটা কিরকম হয়, হয়তো বাচ্চা কিছু একটা অন্যায় করলো, বলে ঠিক আছে বাচ্চা বলো, ছাড়ো না, কি হবে, সব ঠিক হয়ে যাবে। এটা ইজ দ্য কাইন্ড অফ তোল্লাই দেওয়া। হ্যাঁ, মানে এক রকমের ভুলটাকে ওভারলুক করে দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু না, সেই সময়ে হ্যাঁ, সেখানে সংশোধন কি, যে এইটা যেন আর রিপিটেডলি দ্বিতীয়বার না হয়। ঠিক আছে? তো এই জায়গাটাতে আমরা প্রথম থেকেই তো দৃঢ় নই। শুরুরই কথাটা এরকম হয়েছে যে আমরা দৃঢ় চরিত্রের নই। হ্যাঁ, কেউ একজন হয়তো বলছে না এটা করা উচিত, ওকে এই শাস্তিটা দেওয়া উচিত, নাহলেও মানুষ হবে না। একজন বলছে দূর বাধ্য না, কি হয়েছে, ছাড়ো চলো। এখন যে এরম বলছে, আর যে প্রথমে শক্ত হয়েছিল সেও বলছে যাক, ইনি যখন বলছে আমার দরকারটা কি। যেমন স্কুলের শিক্ষকরা এখন বলে দরকার কি পরের ছেলে মেয়ে আমাদের হাজত বাস করা, হ্যাঁ, তা আমাদের দরকার নেই, মানুষও বাঁচো, খরো যা করো, আমার মাইনে পেলেই হয়েছে, ক্লাসে যাবো, পড়াবো, চলে আসবো, অত ধ্যান দিয়ে লাভ নেই। তার মানে কি হচ্ছে, তার যে দৃঢ়তার জায়গা, একজন শিক্ষক যদি নিজেকে মনে করে যে সে নিজের জায়গাটাকে একটা দৃঢ় জায়গাতে, স্থিরতা জায়গাতে কি করবে, হ্যাঁ। তো বাঙালি কি হয়েছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে খুব ডিপেন্ডেন্ট, নির্ভরশীল করে বড় করে, ভাবে যে বাচ্চা যা আছে ওকে কিছু করতে দেওয়া যাবে না, যা কিছু আছে ওকে আমরা পিতামাতা ঘরের লোক সব যোগান দিয়ে দেব। হ্যাঁ, কিন্তু তারও যে এই জগতে বসবাসের জন্য, বেঁচে থাকার জন্য, সারভাইভাল ইনস্টিংক্ট শেখার জন্য কিছু প্র্যাকটিস তারও ছোট থেকেই যে গড়ে ওঠা উচিত, সেই জিনিসটা তাদেরকে আর শেখানো হয় না সবসময়। বাঙালি, বিশেষত বাঙালি মেয়ে ছেলে সবই, মানে 18 বছর আগ পর্যন্ত এক গ্লাস জল ভরেও খেতে হয় না, বা ওই ধরনের মানে এই চলই নেই এখানে এই সংস্কৃতিই নেই। তো এই যে ডিপেন্ডেন্ট করে রাখা, এই ডিপেন্ডেন্ট করে এই ডিপেন্ডেন্সির যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, এককালে বাচ্চাদেরকে আমরা ডিপেন্ডেন্ট করে রাখি, আর বয়সকালে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই ওদের উপর। হ্যাঁ, অনেক বাড়িতে তো এখনো আছে, অনেক আছে, 25 বছর 27 বছর ছেলে মা খাইয়ে দেয়, এরকমও আছে, মা খাইয়ে দেয়। হ্যাঁ, এবার প্রজ্ঞা কিছু বলতে চাইছো? আমরা হিট করার কথা বলিনি, আমরা অনুশাসনের কথা বলছি।
প্রয়োজনে শাসনও চলতে পারে, কিন্তু অনুশাসনটা দরকার। অনুশাসন হচ্ছে শাসনের রূপক। হিট করলে কি হয়? শরীরী শাসন হয়, ঠিক আছে? সেই শরীরী শাসন থেকে মন এবং পরিবেশগত শাসনও করা যায়, সেগুলো অনুশাসন। এবং হিট করাও যেতে পারে যদি একেবারে ওই যে কি যেন বলে, লাতকু বুত বাতসে নিহিমান্তে, হ্যাঁ, তো তাকে কি করবে? ও লাত না দিলেও নড়ে চড়ে না, ওকে লাতই দিতে হবে। তো কেউ কারো কারোর জন্য সেটাই ঠিক আছে, কিন্তু এটাও ঠিক যে শরীরী শাসন এটা গেছে, ঠিক আছে, এটা দরকারও আছে। ও তো শরীরী শাসনের দরকার নেই, মানসিক আর পরিবেশগত শাসন দিয়েও ঠিক করা যায়, করা যায়। অত শারীরিকভাবে মারার দরকার পড়ে না। তো এই যে একটা সংস্কৃতিতে আমরা বড় হয়েছি বাঙালি মানুষজন, তো আমরা এই সংস্কৃতিটা নিয়ে এই যে একটু আগে যে কথাগুলো আলোচনা করেছি, সেটা তো খানিকটা আফসোসই করলাম, তাই না? যে এরকম সংস্কৃতি হয়তো হওয়া উচিত নয়। কিন্তু আবার বাঙালি সংস্কৃতির একটা খুব ভালো দিক আছে, খুব সুন্দর দিক আছে। সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ দিকটা আর নন ফ্রেমড দিকটা। নন ফ্রেমড হচ্ছে বাঙালি সংস্কৃতিকে সবারকে একই রকম মানুষ করা যায় না। এখানে অনেকে অনেক রকম বুদ্ধিবৃত্তিক স্তর থেকে মানুষ হয়, এটা একটা ভালো জিনিস আছে। আর খুব বৈচিত্র্য, বাঙালি ছেলেপুলের মধ্যে মেধাগত, সৃজনশীলতাগত নানান রকম বৈচিত্র্য আছে। এই জিনিসটা আবার খুব ভালো খেলে। তো মানে এটার একটা সুবিধা কি হয়, টাইপিক্যাল হয় না। যেমন আমি তো এও দেখেছি যে মারোয়ারি ছেলেপুলে হয়তো বাবার ব্যবসা করে না, হয়তো সে অন্য কোনো কিছুতে প্রফেশনাল হয়েছে, কিন্তু কখনো না কখনো প্রয়োজনে অপ্রয়োজনে বাবার ব্যবসাতে ঢুকে সে ঠিক বাবার মতো করেই ব্যবসাটা চালাচ্ছে, এরকমও হয়। অর্থাৎ সে পড়াশোনা করে, বাবার ব্যবসাতে আসেনি, কিন্তু 2-4 দিনের জন্য যদি এসে ব্যবসা করে, সে ওই বাবার টাইপটা কিন্তু সে সঙ্গে সঙ্গেই ধরে ফেলতে পারে। কেন ধরে ফেলতে পারে? কারণটা হচ্ছে তাদের লাইফস্টাইল সম্পূর্ণ টাইপিক্যাল। হতে পারে পড়াশোনা করেছে, হতে পারে ডাক্তার হয়েছে, কিন্তু ব্যবসাটা বা মারোয়ারির বুদ্ধিটা কিন্তু ছাড়েনি, বুদ্ধিটা সব জায়গাতেই লাগিয়ে রেখেছে। হ্যাঁ, এখন সেই জিনগততায় কি হয়, একমুখিতা আসে, বৈচিত্র্য থাকে না। বাঙালি জিনগতের মধ্যে বৈচিত্র্য প্রচুর, যে কারণে এখানে মত এবং মতভেদ দুই ভরপুর। সবাই একমত হয়, আবার মতভেদও প্রচুর আছে। তো এটা খারাপ কিছু নয়, কিন্তু এটাও একটা উচ্চতার সুযোগ করে দেয়। কিন্তু আবার আমাদেরও সেই একই ভুল, যে ঠিকঠাক নিজেদেরকে বুঝতে পারি না বলে এই ভিন্ন মতকে সম্মান দিই না। অনেক সময় নিজের মতকে প্রতিষ্ঠা করতে চাই, আর হচ্ছে কি হয়, ওই সেই কালেও ছিল, আজকের দিনও আছে, সেই হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। মানে একই সঙ্গে দুজন রাজনীতি করছে, একজন মন্ত্রী হয়ে গেল, আবার একজন একেবারে দলের বহিষ্কার, এরকম হয়ে যায়। অথচ এই দুজনের মধ্যেই শুরু হয়েছে একসঙ্গে, কিন্তু একজন ছল করে একজনকে পিছনে হাঁটিয়ে দিয়ে একজন উপর দিকে উঠে গেছে। এরকম অনেক সময় হয়েছে। তো এরকম মানে ভিতরে ভিতরে তোমার সঙ্গে আমি খুব ভালো সম্পর্ক রাখছি, উপরি উপরি তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে তোমাকে কিভাবে ক্ষতি করে তোমাকে পিছনে ফেলে দিয়ে আমি এগিয়ে যাব, সেসব চিন্তা ভাবনা থাকে। এগুলো করে করে যেটা হয়েছে, বাঙালির এই যে নন ফ্রেমড ক্যারেক্টার, এটাকেও আমরা ভালো মতো বুঝতে পারিনি, এবং আমরা এটার সুবিধাটুকু জীবনে কাজে লাগাতে পারিনি। তো এক কথায় বলতে গেলে বাঙালি ক্যারেক্টার টাইপিক্যাল না, কিন্তু এই নন টাইপিক্যাল হওয়াটাও একটা টাইপিক্যাল হয়ে গেছে, যে আমরা কোনো মতেই একমত হব না এবং সবাই দ্বিমত পোষণ করে, এও একটা টাইপিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, টাইপিক্যাল, টিপিক্যাল, হোয়াট এভার হতে পারে। টাইপিক্যাল, টাইপ, হ্যাঁ, টাইপ মানে কি ধরন, টাইপিক্যাল একই ধরনের। হ্যাঁ, এই যে ঠিক আছে, আমরা 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 দরকার বলে একটা ইংরেজি ক্লাস করে নেবো, ওখানে আপাতত ধর্ম ক্লাসেই থাকি। তো এই কর্ম উৎসব, এই যে জীবনের যে কর্ম উৎসব, যতক্ষণ আমি আর আমার বিশেষরা আছে ততক্ষণ জীবনে খুব চলে। এই কথাটা এবার আমরা ধর্মপথে আসছি, মারোয়ারিদের কথা ছাড়ি। যে কেন এই কথাটা বলা হচ্ছে,
যতক্ষণ আমির প্রতিষ্ঠার জন্য একটা ছোট বাচ্চা জীবনে লড়াই করতে থাকে, নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আমির জন্য সে সবকিছু করতে রাজি, আমিকে প্রতিষ্ঠা করার জন্য। এক সময় আসে আমি না, মানে তুমি বা তোমাকে প্রতিষ্ঠা করার জন্য। আমি তো আছি, যেমন পারিবারিক জীবনে গেলে স্ত্রী ভাববে যে আমি যা কিছু করবো সব আমার স্বামীর জন্য, স্বামী ভাববে আমি যা কিছু করছি আমার স্ত্রীর জন্য। যখন বাচ্চা কাচ্চা এসে যায় বলে তোমাদের সবার জন্যই আমার সবকিছু করা। তাহলে এখানে প্রথমে জীবনে ছিল কি আমি ছিল, আর এখন আছে আমার। তো প্রথম জীবনে আমির জন্য সবকিছু করা, আর দ্বিতীয় জীবনে আমার জন্য সবকিছু করা। কিন্তু এই আমি এবং আমার দুই মানে একসময় হারিয়ে যেতে পারে। প্রথমত কোনো কারণে ঘটনাচক্রে যদি আমার, ধরুন অনেক সময় হয় না পরিবারের সব লোকজন হারিয়ে গেছে, চলে গেছে, মারা গেছে, এরকম কোনো দুর্ঘটনা হয়ে গেল, তখন যে বেঁচে থাকে সে বলে যে আমার আর কিছু উৎসাহ নেই, কোনো কর্ম আর আমাকে দিয়ে হবে না। কেন হবে না? কারণ আমারটা হারিয়ে গেছে। তো এই আমারটা হারিয়ে গেলে ব্যক্তি ভাবে যে আমার এই যে জীবনভর যত কর্ম উৎসব ছিল সেগুলো অর্থহীন, এই কর্ম উৎসব আর আমি করতে চাই না। আবার অনেক সময় আমিটাও হারিয়ে যায়। আমিটাকে হারিয়ে যাওয়ার জন্য ব্যক্তিকে মরতে হয় না। ব্যক্তির এই যে আমি কেন্দ্রিক আত্মপরিচয়, এর সঙ্গে যখন কারো পরিচয় হয়ে যায়, বলে যেই আমিকে প্রতিষ্ঠা করার জন্য জগতে এত চেষ্টা বা এত কর্ম উৎসব করলাম, সেই আমিটাই তো আমি নয়। কোথাকার আমি? সে তো সমুদ্রের মধ্যে ঘটের জলের মতো। জলটাও সমুদ্রেরই জল, আমি ভাবছি ঘটে আছি বলে এটা আমার জল। যখন এই আন্ডারস্ট্যান্ডিং আসে তখন সে তার আমিটাও হারিয়ে যায়। তখনও তার এই কর্ম উৎসব বেকার মনে হয়, যে না এই এত কর্ম উৎসব করে জীবনটাকে সত্যি সত্যি একেবারে বেকারই কাটিয়ে গেল। এই আন্ডারস্ট্যান্ডিং কখনো না কখনো জীবনে একটু পরিণত অবস্থায় মানুষের মধ্যে আসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি কর্মমুখিতা ঠিক নয়? কর্মবিমুখ হলে তো জগতে কেউই কর্ম করতে চাইবে না, সবাই বলবে কর্মবাধ্য, কাজ করার দরকার নেই। যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে সচেতন কর্মমুখিতা, যা করছি সেসব ব্যাপারে সচেতন কিনা। অনেকে আছে বলে যে ওই মালিকের অধীনে চাকরি করেছি, পুরো জীবনটা দিয়ে দিয়েছে, আজকে উনি কোটি কোটি টাকার মালিক আর আমার আজকে রিটায়ারমেন্ট, অল্প কিছু মাইনে দিয়েছে, শেষ, আমার তো জীবন শেষ হয়ে গেছে। আর উনি তো বাড়িতে বসে থেকে বিদেশে ট্যুর করে করে কোটি কোটি টাকা বাড়িয়ে ফেলেছে, আর আমি সারা জীবন দিয়ে আজকে মানে বেকার বা একেবারেই জীবনটাই শেষ হয়ে গেল। তো প্রশ্ন হচ্ছে এই ডেডিকেশন, এই যে কর্মমুখী জীবন, এই বাছাই সেই মালিকের ছিল না, এই সিদ্ধান্ত আমারই ছিল, ঠিক কিনা? আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রতিষ্ঠানকে এত সেবা করব যেন এই সেবার মধ্য দিয়ে প্রতিষ্ঠান উপর দিকে ওঠে। তখন তো চিন্তা করি নাই যে এই যে সেবাটা করে জীবনটা দিয়ে শেষ করে দিলাম, শেষ জীবনে কোনো উপলব্ধি হলে আমি বাবা তখন কোথায় যাব, এই ভাবনা তো আমার ভাবা হয়নি। তো জীবনের এই সিদ্ধান্তগুলো হচ্ছে অচেতন সিদ্ধান্ত, যে আমি জানি না এমন একটা কর্মকে আমি জীবনে এত উচ্চ জায়গা দিয়ে রেখেছি, যেই কর্মটা এককালে মনে হবে বেকার কর্ম, করলাম অন্যের জন্য, অ্যাকচুয়ালি আখেরে আমার কিছু লাভ হয়নি। তো এই সব ঘটনার ভিতর দিয়ে দুটো ঘটনা ঘটে। এক, বেশিরভাগ মানুষই অনেকটা একটু বেশি বয়সে এসে, সাধারণত পরিণত বয়সে, কম বয়সে হয় না কেন, তখন মোহগ্রস্ততাটা কাটে না, একটু বেশি বয়সে এসে এই উপলব্ধি করে যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক লোকেই মানে সচেতন ভাবে বলতে শুনি এরকম, যে সত্যি সত্যি জীবনটাকে একেবারে প্রায় বেকার ভাবেই কাটিয়ে দিলাম, কোনো ভালো কাজই করা হয়ে উঠলো না, বিশেষ কাজই করা হয়ে উঠলো না, একটা কোথাও যেন একটা চোরা আফসোস মানুষের মধ্যে কাজ করে। আবার কেউ কেউ আছে এই কথা স্বীকারই করতে চায় না যে সত্যি জীবনটা বেকার কেটেছে, বলে খুব ভালো জীবন কাটিয়েছে। বলে এই যে সরকারি চাকরি করেছি, এতদিন দেশের লোকের সেবা করেছি, এখন রিটায়ারমেন্ট লাইফ কাটাচ্ছে, খুব সুন্দর জীবন, সফল জীবন আমার, এরকম। তো বোধপূর্ণ জীবন আর তদানুসারে কর্মই আকাঙ্ক্ষিত হওয়া উচিত। বোধপূর্ণ জীবন মানে কি? যে ব্যক্তি জীবন কাটাচ্ছে সে যেন জানে কেমন জীবন সে কাটাচ্ছে, সেটা তার সচেতন পছন্দ কিনা। এমন নয় যেন পছন্দগুলো আগে থেকে সেট হয়ে আছে। আমরা একটা কথা বলি না বারবার, যে মিষ্টি দোকানে গেলে আগে থেকে থরে থরে সাজানো থাকে বিভিন্ন মিষ্টি, এবার বাচ্চাকে বলছে বাবা যে মিষ্টি পছন্দ কর, কোনটা খাবি বল, তো ও তো খুশি যে আমি যে কোনোটা চয়েস করতে পারি।
কিন্তু এটা তার চয়েস হয়নি, কারণ চয়েস আগে ওই মিষ্টিওয়ালাই করে রেখেছে, কি কি খাবার সে বেচবে, কি কি মিষ্টি বেচবে, কি কি মিষ্টি বানাবে, সে তো চয়েস করে আগেই সাজিয়ে রেখেছে। তার মানে অন্যের সাজানো জিনিস থেকে তুমি চয়েস করছো, তোমার সচেতন চয়েস হয়নি তখন। জীবন আমাদেরকে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে সামনে দিয়েছে, তারপরে সেগুলোর থেকে আমরা চয়েস করছি। যেমন অনেক সময় হয় না, বাড়িতে মেয়ের ছেলে সম্বন্ধ হবে, মেয়েদের ছবি এনে দেয়, বলে এই যে 5টা ছবি পছন্দ করো, ঠিক আছে, হ্যাঁ, মানে ওই ঘটকের যা দেওয়া হয়েছে তার থেকে এবার তুমি দেখো কোনটা তোমার চলে। এটা তো সচেতন পছন্দ না, এই পছন্দ ভুল হতেই পারে, হয়ই, সাধারণত হয়ে যায়। সচেতন পছন্দ কোনটা? জীবনে চলতে চলতে এমন কারোর সঙ্গে দেখা হয়ে গেছে, এমন ভাবে মেশা হয়ে গেছে, তাকে খুব ভালো জানা হয়েছে, বোঝা হয়েছে, মনে হয়েছে এই ব্যক্তিটা জীবনের সঙ্গে থাকলে পরে খুব ভালো হয়, সেটা সচেতন পছন্দ হতে পারে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি সব মানে এই ধরনের বিবাহের ব্যাপারে প্রমোশন করছি। হ্যাঁ, কথা হচ্ছে, হ্যাঁ, ভুল সব জায়গাতেই হবে। কেন ভুল হয়? কারণ সম্পর্কের ভিত্তিটা যদি ভুল হয়, সেটাই বড় ভুল। জড়িয়ে পড়া সম্পর্কেও ভুল, একজন একজনকে জড়িয়ে গেলেই সেই সম্পর্ক ভুল হয়ে যায়, জীবন চলা খুব মুশকিল হয়ে যায়। কারণ মানুষ স্বরূপতই স্বাধীন থাকতে পছন্দ করে, সে স্ত্রীর সঙ্গে থাকলেও স্বাধীন চায়, স্বামীর সঙ্গে স্ত্রী থাকলেও সে স্বাধীন মতো থাকতে চায়। এখন জড়িয়ে গেলেই একজন একজনের সঙ্গে লাগতে শুরু করবে। যে জীবনটা এত মুক্ত ছিল, হঠাৎ করে জড়িয়ে গেলে তো মানে দ্বন্দ্ব। প্রথম তো ভালো লাগবে, 7 জন্মের বন্ধন মনে হবে, পরে দেখা যাবে যে 1 জন্মের বন্ধনই কাটাতে পারছে না, তো খুব চাপ হয়ে যায়। তার মানে বোধ জীবনে বেঁচে থাকার জন্য খুব দরকার পড়ে। বোধ ছাড়া, উপলব্ধি ছাড়া, আন্ডারস্ট্যান্ডিং ছাড়া জীবন কেমন চলছে, দশের সঙ্গে কি হচ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিং যদি কারো না থাকে, না ঘটে, তাহলে তার জীবন এই প্রবাহে থেকে কখনোই সঠিক দিশাতে যাবে না। সবচেয়ে মুশকিল হয় অল্প আন্ডারস্ট্যান্ডিং, বুঝলে পুরো বুঝতে হয়, না বুঝলে অজ্ঞান থাকা ভালো। মাঝামাঝি কিছু বুঝি আর কিছু বুঝি না, এই বড় যন্ত্রণার জীবন হয়ে যায়। হ্যাঁ, আমাকে একদিন এক ভদ্রলোক বলছিল, এক ডাক্তারবাবু, বলে যে আপনি যে ডাক্তারি করে করে এই যে নিজে ওষুধ খান, তো কিছু তো জানেন, একদম তো জানেন না তা না, কিন্তু সবটাও জানেন না, কিন্তু ফলে ক্ষতিও হতে পারে। পরে ভেবে দেখলাম যে কথা ঠিকই বলছে। আমরা অনেক সময় নিজেরও তো অনেক সময় জানি যে এই ওষুধটা খেতে হয়, এটা খেতে, বলে এগুলির জন্য ডাক্তার দেখা নেই, চল গিয়ে খেয়ে নি। কিছু তো জানি, কিন্তু এটা তো পুরো জানা না, ক্ষতি হয়ে যায়। মানে অ্যান্টিবায়োটিকের 10টা রকম, মানে চিকিৎসায় 10 রকমের অ্যান্টিবায়োটিক লাগে। আমরা তো জানি সবই অ্যান্টিবায়োটিক, যে কোনো একটা ডাক্তার দিয়েছে, মনে রেখেছি, বা কেউ বলে দিয়েছে, আমরা খেয়ে নিয়েছি, কিন্তু ওটার জন্য নয়। তো এইগুলো তো খানিক জানা এবং মানে না জানা ভালো, যে আমি জানি না, ডাক্তারবাবু যা বলছে তার উপর ভরসা রেখে আমি কাজ করছি, কারণ আই টেক সার্ভিস, টাকা দিয়েছি, সেবা নিয়েছি, ডাক্তারবাবুর সেবা নিয়েছি। কিন্তু আমি একটু জানি একটু জানি না, ডাক্তারকে গিয়ে আবার বুঝাচ্ছি যে এই জিনিসটা আপনি ঠিক করেননি, ওই করেননি, সেই করেননি, এগুলো কিন্তু ভারী মুশকিলের ব্যাপার। আর জানলে বাবা মোটামুটি ভালোভাবেই জানো, যেন তুমি ওরমভাবেই বিষয়গুলোকে করতে পারো। তো একজন লোক আছে যারা এই সংকীর্ণ জীবন বাঁচে, আর মহৎ জীবনের যে গল্পগুলো, সেগুলোকে একটা দূরের গল্প হিসাবে জানে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, গল্পগুলো সবসময় সুন্দরই হয়, জীবনও তো সুন্দর হয় না। হ্যাঁ, সবচেয়ে বোরিং একটা জীবনের গল্প যদি কেউ লিখে দেয় না, বলবে বাপরে, এই তো দারুণ গল্প, আপনার জীবন এমন। এখন যার গল্প, সে বলবে কোথায়, আমার জীবন তো পানছে, আমি তো কোনোদিন যাই না, এত সুন্দর জীবন আমার, তুমি যে কি লিখেছো আমি জানি না, আমার জীবনই তুমি লিখেছো, কিন্তু লিখে তো এটাকে মানে বিশাল বানিয়ে দিয়েছো। তো যখন লিখা হচ্ছে, যখন গল্প হচ্ছে, তখন এগুলো খুব সুন্দর হয়ে যায়, মহৎ হয়ে যায়, অতিরঞ্জিত হয়ে যায়, একটা সুন্দর স্ট্রাকচারে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ, কারণটা হচ্ছে প্রাত্যহিক জীবনের যে মানে বোরিংনেস আছে, মানে একই রকম জীবন কাটানোর যে একটা অতৃপ্তিকর দিক আছে, সেটা গল্পের মধ্যে থাকে না। গল্পের মধ্যে ছোট্ট সময়ে পুরো জীবনটা খুব সুন্দর চলে আসে, যে কারণে 3 ঘন্টা সিনেমা খুব ভালো লাগে। কিন্তু 30 বছর কি 60 বছরের জীবনটা বলে, আর বাপরে কতদিন ধরে বেঁচে আছি, যাবো কবে, এরকম মনে হতে পারে। তো এই যে আলোচনা করলাম, আসলে দুটো জিনিস বুঝাতে চাইলাম এই আলোচনার ভিতর দিয়ে। একটা হচ্ছে যে একটা জীবন হয় বোধপূর্ণ, আর একটা জীবন হয় বোধহীন, দুটো জীবন।
এই দুটো জীবনে পার্থক্যটা বোঝার জন্য উপায় কি আছে, আরেকটা উদাহরণ দিয়ে বলছি, শরীরী উদাহরণ দিয়ে বলছি। একটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা জীবন, আর একটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে না চলা জীবন। যেরকম পার্থক্য হয় ওই বোধপূর্ণ চৈতন্যপূর্ণ জীবনের যে পার্থক্য ওই অবোধপূর্ণ জীবনের সঙ্গে। এখন স্বাস্থ্যবিধি মেনে চললে কি হয়, অনেককে দেখবেন স্বাস্থ্যবিধি মেনে অনেক আছে, অনেক লোককে আমি দেখেছি এরকম, দু চারজনের কথা তো স্মরণই করতে পারি, 60-65 বছর বয়স, দেখলে মনে হয় 40 বছর 45 বছর বয়স, কি সুন্দর মানে সে মেনটেন করে জীবনকে, সে মেনটেন করেছে। কখনো কি হয়নি আমাদের সঙ্গে এক কাপ চা খায়নি, খেয়েছে। কখনো কি মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি খায়নি, কখনো কি বিয়ে বাড়িতে গিয়ে সে বিয়ের উৎসব খায়নি, সবই করেছে। কিন্তু কখনো যদি একটা বেহিসাবি জীবন, একটা মানে গদবাঁধা জীবনের কি একটা উৎসব মুখর জীবনে অংশগ্রহণ করেছে, বাকি দিনগুলো আবার খুব নিয়ন্ত্রিত জীবনের মধ্য দিয়ে কেটে জীবনটাকে সুন্দর গুছিয়ে রেখেছে। আমরাও অসুখ বিসুখে পড়ি, তিনিও অসুখ বিসুখে পড়েন, কিন্তু আমাদের অসুখ বিসুখে পড়া হচ্ছে ফ্রিকুয়েন্ট, বারবার, ঘন ঘন, এবং সেই অসুখেই পড়ে থাকা। কিন্তু তাদের জীবন কত মানে পরিচ্ছন্ন জীবন আছে, আমার দেখা আছে, আপনাদেরও অভিজ্ঞতা থাকতে পারে। তার মানে স্বাস্থ্যবিধি মেনে চললে পরে জীবন খুব সুন্দরও চলতে পারে। আবার স্বাস্থ্যবিধি না মিললে একজন বলবে, এই জানিস আজকে বন্ধুর সঙ্গে গিয়েছিলাম, ও 1 প্লেট বিরিয়ানি খেয়েছে, আমি 2 প্লেট ছাটিয়ে দিয়েছি। হ্যাঁ, তার মানে এটা ভোগের জীবন, এত আনন্দ আছে, কিন্তু এই জীবনে সম্মান নেই, কিন্তু দুর্ভোগ আবার সঙ্গে সঙ্গে আসে। তো স্বাস্থ্যবিধি মানা জীবন, অনেকে বলবে দূর, ওর সাথে মানে মজা নাই, হ্যাঁ, খায় না, এই না সেই না, সবকিছুতে বাধা নিষেধ, এই না করে না, ওই করে না, সেই করে না, রাত্রি 10টা বাজলে বলে কি ঘুমিয়ে পড়বো, আরে চল বন্ধু বান্ধব মিলেছি, 4-8টা করে আড্ডা দেবো। ওর তো এসব নেই, স্বাস্থ্যবিধির নিয়ম মেনে চলা, তো ও জীবনটাকে একটা ছকে, একটা মোটামুটি ছকবদ্ধ করে জীবনটাকে কাটিয়েছে এবং ভালো কাটিয়েছে। আবার কেউ আছে খুব ভোগে, খুব উৎসবে, খুব পার্টি করে জীবন কাটিয়েছে, সেও বলছে আমিও খুব ভালো কাটিয়েছি, কিন্তু ওর জীবনে দুর্ভোগ কম আর এই জীবনে দুর্ভোগটা বেশি। তো বোধপূর্ণ জীবন কোথাও না কোথাও ব্যক্তির নিজের জন্যই খুব তৃপ্তিদায়ক, যে না আমি খুব ভক্তিপথে জ্ঞানের সাথে জীবনে যতটা পেরেছি, ভুল না করে সঠিক সিদ্ধান্তের সঙ্গে, উচিতের সঙ্গে, শ্রীয়ের সঙ্গে, সৌন্দর্যের সঙ্গে, শিল্পের সঙ্গে, কলার সঙ্গে, সরস্বতীর আশীর্বাদে, লক্ষ্মীর ছোঁয়াতে জীবন খুব ভালো কাটিয়েছে, তার নিজের জন্যই খুব তৃপ্তিকর। আর ওরম জীবন যেটা বোধপূর্ণ হয় না, অনেক সময় আফসোস করে, ধর একসময় না একসময় সে বুঝতে পারে যে জীবন কি করলাম, এইসব করে আসলে কাজের কাজ কিছু হয় না, বেকার বেকার বন্ধু বান্ধবের সঙ্গে খরচাপাতি করে এখন দেখা যায় এমন অবস্থা হয়েছে, ওই খরচা করতে পারে না বলে বন্ধু বান্ধবরা এখন ডাকছে না, তাই তো হয়। হ্যাঁ, তো যখন করেছি তখন তো মনে করেছে বাহ, আমি বুঝি খুব ভালো কাজ করছি, খুব সুন্দর কাটাচ্ছি, আমার ওই বন্ধু ডাকলে পরে 10 বন্ধু চলে আসে। হ্যাঁ, কিন্তু মৃত্যু হলে পরে 4 জন খাটিয়ে ধরার লোক পাওয়া যায় না, কারণ কি প্রকৃত বন্ধুত্ব কারো সঙ্গেই ছিল না, সময়ের বন্ধু। তো এই লোকগুলো ধীরে ধীরে জীবন থেকে সরে যায়, ব্যক্তি যখন বুঝতে পারে তখন আফসোস করে যে না, এই বড় অচেতন জীবন কাটানো হয়ে গেছে। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজ এই কথামৃতে পর্ব সংখ্যা 145 শুরু করছি। ঠাকুর এসব কথা বারবার বলেছেন। ঠাকুরের খুব নাতিদীর্ঘ জীবন, নাতিদীর্ঘ মানে জীবন খুব বড় হয়নি, ছোট, 50 বছরের মধ্যেই মারা গেলেন, কিন্তু জীবনের প্রত্যেকটা দিন কত আনন্দ, কত ভগবত ভাবনায়, ঈশ্বর চিন্তায় জীবনকে কাটিয়েছেন। এই বড় পরিপূর্ণ জীবন। এরকম অল্প বয়সে বা অল্প সময়ে যে মারা যেতে পারেন, এটা কি আর ব্যক্তি বুঝতে পারে না? ব্যক্তি বুঝতে পারে। স্বামী বিবেকানন্দকে বোঝেননি, 39 বছর বয়সে মরেও যেতে পারেন, কিন্তু প্রত্যেকটা জীবন এত কর্মমুখিতায়, ওই যে আমরা বলি না যে কর্ম কি ছেড়ে দেবো, ছেড়ে না, সচেতন ভাবেই এত কর্ম করেছেন, ওভারডোজ যাকে বলে। একজন লোক যা করে 3 জনের কাজ একজন করেছেন, এরকম ওভারডোজ কর্ম করেছেন, এত চিন্তা ভাবনা, কর্ম, উদ্যম, মনের জোর, ঠিক আছে, এত কিছু করে কাটিয়েছেন। ফলে তার 39 বছরের জীবন যেন মানে 76 বছর বা 78 বছর জীবন কাটানোর সমান হয়ে গেছে, এতটা মানে জীবন কাটিয়েছেন। তো দরকার কি এরকম 80 বছরের জীবন কাটিয়ে 100 বছরের জীবন পেয়ে, তার থেকে বরঞ্চ মানে কর্মমুখর বোধপূর্ণ জীবন কম হলেও ঠিক আছে। তো ঠাকুর ওই চিকিৎসার সুবিধার জন্য শ্যামপুকুরের বাড়িতে থাকেন, এটা আপনারা আগেও শুনেছেন। তো সেই দিনকে বলরাম
সপরিবারে ঠাকুরের কাছে এসছেন দেখা করে। বলরাম হচ্ছে তার যে কম বয়সী ভক্ত, যে ওই যে বৃন্দাবনে গিয়ে ছিল, তার বাবাও খুব বড় ভক্ত। তার বাবা বৃদ্ধ হয়েছে, বৃন্দাবনে একাকী বাস করে, তাদের ওইখানে প্রতিষ্ঠিত কুটির আছে যেখানে শ্রী শ্রী শ্যাম সুন্দরের পুজো চলে, নিত্য পুজো চলে, সেখানে সেবা দেন তিনি। তো তাদের একজন পরিবারের সদস্য আছে, হরিবল্লভপুরে বলে একজন ভদ্রলোক আছে, তাদের কোনো বড় দাদা, মানে ওই ইসের, কার কথা বলছি, বলরাম। তো সে কটকের বড় উকিল, কটক হচ্ছে বিহার, উড়িষ্যাতে কটক আছে, সেখানের বড় উকিল। তো তিনি অনেক সময় এই পরমহংসদেবের গল্প শুনেছেন, বলরামকে অনেক সময় বলেছেন যে তোমরা কি করো একজন লোকের কাছে, নিজেরা তো যাও ওই বাড়ির মেয়ে বউদেরকেও নিয়ে যাও, ঠিক আছে, এরকম বলছে। তো উনি এগুলো শুনে খুব বিরক্ত হতেন, যে তোমরা যাও ঠিক আছে, বেটা ছেলেরা বাড়ির ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে যাও, বউদের নিয়ে যাও, মাকে নিয়ে যাও, এরকম কেন, মহিলাদেরকে, বাড়ির মেয়েদেরকে কেন নিয়ে যাও, এরকম বলছে। তো বলরাম বলছিল যে দাদা, মানে তুমি আমাকে বাধা দেওয়ার আগে বা মানা করার আগে তুমি একবার তাকে দর্শন করো, তারপর তুমি যা হয় তুমি বলো, এরকম বলেছে। তো ঘটনাচক্রে সেই হরিবল্লভ সেই দিনকে গেছেন ঠাকুরকে মানে দর্শন করবে বলে। তো ঠাকুরকে যে কোনোভাবেই হোক দর্শন করার পরে তিনি খুব ভক্তিভাবে প্রণাম করলেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর তার সঙ্গে একটু গল্প করছেন আর কি, ওই অসুখের কথাই হচ্ছে। হয়তো ওই হরিবল্লভ বাবুরও হয়তো যখন শুনেছেন এরকম দুরারোগ্য ব্যাধি হয়েছে, ওনার মানসিকতা হয়তো চেঞ্জ হয়েছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর গল্প করছেন তার সঙ্গে, যে কি করে ভালো হবে বলো, হ্যাঁ আপনি কি দেখেছো কি শক্ত ব্যামো হয়েছে, ওই ইসেকে বলছে, হরিবল্লভ উকিল বাবুকে বলছে। তো হরিবল্লভ বলছে আগে ডাক্তাররা বলতে পারেন, তারা চাইলে তো অনেক সময় সুস্থও হতে পারেন। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে সেসব জানি না গো, তবে এই যে এত লোক আসে, এত লোক আমার পায়ের ধুলা লয়, অনেকে বলে ডাক্তারবাবু, যে আরেকজন ডাক্তারবাবু বলে না যে কেন আপনি অন্যকে পায়ের ধুলা দেন, অন্যকে এসে পায়ে প্রণাম করেন কেন, আপনি মানা করতে পারেন না, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে একদিন। হ্যাঁ, তো এখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আমি কি ভাবি জানো, এক রূপে তিনিই তো আছেন আমার মধ্যে, আমাকেই কি প্রণাম করছো, আমার ভিতরে হয়তো তার ভিতরে তাকেই প্রণাম করছো, আমি কোথায় লচ্ছি প্রণাম, প্রণাম তো আমি লচ্ছি না, এটা আমি না, তিনি। হ্যাঁ, এখন হয়তো তোমরা তাকে দেখে আমার ভিতরে প্রণাম করছো, আমি কোথায়। তো হরিবল্লভ বলছে না, আপনি সাধু মানুষ, যারা আসবে তাকে প্রণাম করবে, তাতে দোষ কি। রামকৃষ্ণ ঠাকুর বলছে ওরম বলো না, সে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, কপিল এরা হলেও হতো, আমি তো অত উচ্চ কেউ নই, আপনি আবার আসবেন, এটুকুই বলছে। মানে ঠাকুরও নিজেকে অত উচ্চ জায়গা থেকে ভাবে না যে আমি ধ্রুব হয়ে গেছি, প্রহ্লাদ হয়ে গেছি, ওরম হয়ে গেছি, সবাই এসে আমার প্রণাম করবে, আমি খুশি হব, ব্যাপারগুলো ওই জায়গা থেকে দেখে না ঠাকুর। আসে করে, ঠাকুর নেয়, ঠিক আছে, আমার ভিতরেও তিনি আছে, যারা আসে তারাও তিনি, এই সংস্কৃতিরই অংশ। তো হরিবল্লভ বিদায় নেওয়ার জন্য উঠলেন এবং আবার প্রণাম করতে চাইলেন, পায়ের ধুলা নিয়ে মাথায় ঠেকাবেন, শুধু প্রণাম না, মানে ঠাকুর পা রেখেছে, বললে পাটা একটু সরান, আপনার যে ধুলাটা আছে সেটা একটু মাথায় নেব। ঠাকুর বারবার বারণ করছেন, বলছেন বলরামের অনেক দুঃখ, আমি ওকে একদিন বলেছিলাম যে তোদের বাড়ির লোকেদের সঙ্গে আমি গিয়ে না হয় দেখা করি, পরে আবার ভয় হলো, আমাকে দেখে হয়তো যদি আবার কেউ বলে ফেলে যে পাছে আবার একে কেন আনলে বাড়িতে, এই জন্য আর যাইনি। এখন ওই মেয়েরাই আসে অনেক সময় দেখা করতে, মানে ওই প্রশ্নের উত্তরটা উনি অনেকটা দিয়ে দিলেন, যে মেয়েরা আসছে বলে নয়, সুযোগ থাকলে আমিও যেতে পারি বা যেতে পারতাম, এখন হয়তো আর হয় না। তো এবার সে হরিবল্লভ বাবু বলছে ওসব কথা কে বলেছে, আপনি কিছু ভাববেন না, মানে এতদিনের স্ট্যান্ড পয়েন্টটা থেকে উনি এবার সরে গেছেন, বলে আপনি কিছু ভাববেন না। তো সেই জোর করে মানে ঠাকুরের পায়ের ধুলো নিলেন ওই যে ওই ভদ্রলোক উকিল বাবু। তো তখন রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তোমাদেরকে কয়েকদিন আগে, মাস্টারমশাইকে বলছেন, কয়েকদিন আগে বলছিলাম না যে ভাবের ঘরে আমি দুজনের দেখা পেয়েছিলাম,
মানে ভাবের মধ্যে থেকে দুজনের দেখা পেয়েছিলাম। তো তখনই আমি বুঝেছিলাম একজন হচ্ছে সেই ডাক্তারবাবু, যিনি এখন ডাক্তার সরকার চিকিৎসা করতে আসেন, বলে আরেকজন যে কে ছিল তখন যেন পরিষ্কার বুঝতে পারিনি। আজকে এখন বুঝতে পারছি এই হচ্ছে এই, ঠিক আছে। এই যে এই তখন তো দেখা হয়নি, মানে অত পরিষ্কার বুঝিনি আরেকজনও কেউ এসেছিল, কার দেখা হয়েছিল, কিন্তু আজকে বুঝতে পারছি ইনি হচ্ছে সেই উকিল বাবু, যিনি সেই স্বপ্নে এসে বা যে কোনো ভাবের ঘরে আমি তাকে দেখেছিলাম, এরকম বলছেন। তো মাস্টারমশাই বলছে আগে ভক্তিরই ঘর, এই ভক্তির ঘরে যে ঢোকে তার মধ্যে ভক্তিভাব এমনিই চলে আসে। হ্যাঁ, যেখানে স্বাভাবিকভাবে সবাই সবাইকে প্রণাম করছে, সবাই সবাইকে ভক্তি করছে, শ্রদ্ধা করছে, সেখানে গিয়ে কেউ বিরূপ মনোভাব কতক্ষণ রাখবে? আস্তে আস্তে সবার মধ্যেই সে প্রেম ভাবটা, সে ভক্তি ভাবটা ছড়িয়ে পড়ে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে যে দেখো, উকিল তারপরেও কত সরল। কেন? কারণ তিনি নিজে সরল, জগতে সবকেই সরল মনে করেন, এইরকম ভাব। ঠাকুর সম্বন্ধে ডাক্তার বলছেন যে শুধু ভক্তি নিয়ে কি হবে, জ্ঞান যদি না থাকে। এটা ডাক্তারবাবু বলছেন আর কি। মাস্টারমশাই সে সময় তার প্রতিবাদ করেছিলেন, বলছিলেন যে ঠাকুর তো বলেন জ্ঞানের পরে ভক্তি, এখন আপনি কোন জ্ঞানের কথা বলছেন? মানে এটা তো জগৎ বিষয়ক জ্ঞান নয়, এটা তো ঈশ্বর বিষয়ক জ্ঞান, পড়া জ্ঞান, মানে এই জগতের বিষয়ের বাইরের জ্ঞান। সেই জ্ঞান যখন মানুষের মধ্যে আসে তো তার সঙ্গে ভক্তি অটোমেটিক, মানে উপরি পাওনা জ্ঞান এলে ভক্তি এমনি এমনি চলে আসবে। জগৎ বিষয়ে জ্ঞান থাকলে অনেক সময় নাও হতে পারে। যেমন জগৎ বিষয়ে খুব ভালো জ্ঞান বুদ্ধি রাখে এমন বিজ্ঞানীও ভীষণ রকম নাস্তিক হতেই পারে, ভক্তি নেই। হ্যাঁ, তো সেইটা তো মানে জগৎ জ্ঞান। কিন্তু পরাজ্ঞান যদি কেউ আসে তার ভক্তি থাকবে না, এটা কোনোদিন হতে পারে না। হ্যাঁ, পরাজ্ঞান তখনই আসে যখন পরাভক্তিটাও সঙ্গে থাকে। পরাভক্তি আর পরাজ্ঞান সমার্থক, এটা গীতাতেও বলেছিল। জ্ঞান আর ভক্তির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। উপরি উপরি মানুষ মনে করে দুটো পার্থক্য। যে অনেক বড় ভক্ত, তার যদি বই পুস্তক নাও পড়া থাকে তারপরেও তার মধ্যে যা জ্ঞান থাকবে সেটা সাধারণের মধ্যে থাকবে না, সে বড় মানে আলাদা জিনিস। তো হিন্দু ধর্ম দেখে সর্বভূতে নারায়ণ, এটা তত আপনার জানা নাই। সর্বভূতে যদি থাকেন তবে তাকে প্রণাম করতে অসুবিধে কি? সর্বভূতে মানে হচ্ছে, আমরা তো এখানেও পড়েছি বা বারবার আমরা এই আলোচনা করেছি যে জগৎ, আমি আপনি জগৎ নেই, আমরা জগতের উপাদান। আমি আপনি জগৎ নেই, আমরা জগৎ সৃষ্টি করিনি, আমরা জগতের উপাদান হয়ে জন্মেছি। ক্ষেতের মালিকানা অন্য একজনের, ক্ষেতের গাছ যে সে ওখানে থাকে, জন্মায়, মরে, কিন্তু সে বলতে পারে না এই ক্ষেত আমার। একদম এক্সাক্ট আমাদের সেই অবস্থা। আমরা জগতে জন্মেছি, এখানে আছি, বাঁচছি, মরে যাব, কিন্তু এই জগৎ আমার, এটা আমরা বলতে পারি না। ক্ষেতের ফসল কখনো ক্ষেতের মালিকানা দাবি করতে পারে না, তো এটা বুঝতে পারে না আর কি। তো মানে এই জগৎই তার, আমরা শুধু কিছু সময়ের জন্য আমি রূপে আবির্ভাব হয়েছি, এটাকেই বলছে জীবন। এই আমি বোধটাই জীবন। তো এইটাই যদি সত্য হয় তাহলে প্রণাম আর অশ্রদ্ধা, প্রণামই করবো কাকে আর অশ্রদ্ধাই করবো কাকে? আমি আমার অস্তিত্বই যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে আমি আমার অস্তিত্বের অহংকার করি কি করে, যে আমার এই আছে সেই আছে, আমি এই হয়েছি সেই হয়েছি, সেই অহংকারের তো জায়গায় দাঁড়ায় না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো পরমহংসদেব, মাস্টারমশাই বলছেন, পরমহংসদেব বলেন মানে কোথাও কোথাও তার প্রকাশটা খুব বেশি। যেমন আলোর মধ্যে সূর্যের আলোতে প্রকাশ বেশি, তাপ বেশি, উত্তাপ বেশি, উজ্জ্বলতা বেশি। আবার চাঁদের আলোতে অতটা নেই, টর্চের আলোতে অতটা নেই, লাইটের আলোতে অতটা নেই। হ্যাঁ, আমরা 500 ওয়াটের লাইট জ্বালালেও সেই আলো তো আর আসবে না। সূর্যের আলো হবে, সূর্যের আলোতে একটাই পুরো পৃথিবীকে মুহূর্তে আলোকিত করে দিচ্ছে, এমন কোনো আলো নেই যে আলোকে ছাপিয়ে দিতে পারে। আর লাইটের আলো, সূর্যের আলো এলে লাইটের আলো দেখাই যায় না, এমন আলো যে ওই আলোকে পুরো ছাপিয়ে যায়। তো এরকম কিছু জিনিস আছে সবচেয়ে উপরে, যেমন জল সব জায়গাতেই আছে। ওই আমাদের বাড়িতে একটা ছোট পুকুর আছে, এই জল আর নদীর জল, সাগরের জল কি এক হবে? এ তো মানুষের তৈরি 5 ফুট 10 ফুট গভীর জল।
আর সে তো অসীম তলানি, হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না তল, এরকম জল। তো গড়ের যে উচ্চতা সেটা সেটা বুঝতে গেলে মানে গড়ের মানদণ্ডেই বুঝতে হবে। এটা মানুষের মানদণ্ড দিয়ে সেই গড়ের উচ্চতাকে বোঝা যায় না, ঈশ্বরকে মানুষের মানদণ্ডে বোঝা যায় না। তো নমস্কার করি বা করি না, শ্রদ্ধা করি বা করি না, বিশ্বাস করি বা করি না, এই সবগুলো কথারই কোনো মানে দাঁড়ায় না। এমন একটা মানে জানালা খোলা বা বন্ধ নিয়ে আলোচনা করছি, হয় না অনেক সময়? এটা আমি অনেক সময় মজা করে বলি, ট্রেনে পাশাপাশি দুজন প্যাসেঞ্জারের মধ্যে ঝগড়া হচ্ছে, একজন বলছে জানালা খুলে রাখুন, একজনে বলছে জানালা বন্ধ রাখুন। তো পাশের থেকে একজন বলছে, দাদা আপনারা বেকার ঝগড়া করছেন, ভালো করে তাকিয়ে দেখুন জানালাটাই নেই, জানালাটার পাল্লাটাই নেই, খুলবেনই কি আর বন্ধই করবেন কি? ঠিক আছে? তা আমি ঈশ্বরে বিশ্বাস করি আর আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি ভক্তি রাখি, আমি ভক্তি রাখি না, আমি ওই করেছি সেই করেছি, সে সেই করে না ওই করে না, ঠিক আছে? কোনো কিছুরই কোনো ভিত্তি নেই। একটু গভীরভাবে খুঁজে দেখলে এর কোনো কিছুরই ভিত্তি নেই, এই বেকার ঝগড়া হচ্ছে, আসল জিনিসটাই নেই, এইরকম আর কি। তো সেই দিনকে আরেকজন ভক্ত ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন, তার নাম হচ্ছে কি মিশ্র। মিশ্র শব্দটা, মিশ্র টাইটেল আমাদের বাঙালিদের খুব একটা নেই। মিশ্রা, মিশ্রা, মিশ্রও আছে না? মিশ্রা, কি মিশ্রা? মিশ্রা তো হতে পারে। তো এখন সেই যে মিশ্র ভদ্রলোক, তিনি পশ্চিম দেশের লোক, মানে ভারতের পশ্চিম দিকের লোক। পশ্চিম মানে হচ্ছে কেরালা ফেরালা ওইসব সাইডের লোক নাকি? না, দক্ষিণ। পশ্চিম হচ্ছে উত্তরাখণ্ড, ওই দিকের লোক। তো এই যে জিওগ্রাফির স্টুডেন্ট, পশ্চিম পূর্ব কোনটা? ওয়েস্টের কয়েকটা রাজ্যের নাম বলো, পশ্চিমের রাজ্য। ও, গুজরাট, রাজস্থান। হ্যাঁ, আমরা তো পূর্বে, তাহলে একদম মাথার উপরে যে থাকবে। হ্যাঁ, পশ্চিম দেশের লোক, তার নাম হচ্ছে কি মিশ্র যেন, সে খ্রিস্টান অনুসারী, মানে খ্রিস্টান ধর্মের লোক। তো সেই ভদ্রলোক এসছেন, বয়স 35-এর মতো, দেখা করতে। এখন ঠাকুরের তো এই ব্যাপারটা আছে, ঠাকুর তো বিভিন্ন ধর্মের লোকের ক্ষেত্রে অবারিত দ্বার, ঠিক আছে, ওপেন রেখেছেন, কারোর সাথে কোনো সেই শত্রুতার বন্ধন নেই। যাদেরকে নিকট মনে করেছেন তাদের ভিতরে হয়তো শত্রুতা জ্ঞান আছে, কিন্তু তার মধ্যে কোনো শত্রুতা বোধ নেই। মুসলিমদেরও ওয়েলকাম, খ্রিস্টান ধর্মদেরও ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, এরকম ভাব। তো সেই যে মিশ্র, তাকে দেখতে সাহেবের মতো, উপরে উপরে সাহেবের পোশাক পরা, কিন্তু ভিতরে আবার গেরুয়া পোশাক পরে আছে। হ্যাঁ, তো এখন এই সেই ভদ্রলোক সংসার ত্যাগ করেছেন। সংসার ত্যাগ করে মানে ওই সংসারের যে দায় দায়িত্ব ছিল, এই যে আজকে যে কথাটা দিয়ে শুরু করেছিলেন, এক সময় মনে হয় এই আমারটা যখন হারিয়ে যায় আর আমি বোধটা হারিয়ে যায়, মনে হয় যে এই কর্ম উৎসব যা কিছু জীবনে করলাম বেকার করলাম। তো সেই মিশ্র ভদ্রলোকের সেই একই রকম ব্যাপার। কোনো একদিন তার এক ভাইয়ের বিবাহ হচ্ছিল, তো সেই বিবাহের অনুষ্ঠানে তারা যে প্যান্ডেল করেছিল, সেই প্যান্ডেল ভেঙে পড়ে সেই ভাই এবং তার সঙ্গে আরেক ভাই বিবাহের অনুষ্ঠানে ছিল, সে চাপা পড়ে মারা গেছে। তো তার আমারটা হারিয়ে গেছে। তো এরপর থেকে সে আর সংসারে মন নেই, সে এখন এই 35 বছর বয়সেই সংসার বিভাগী হয়েছে। একে দিনে দুই ভাইয়ের মৃত্যু দেখে সে মনে করছে আর কার জন্য এইসব করব, এগুলো মানে এসে বাদ। তো সেই মিশ্র এসে ঠাকুরের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে তাদের মধ্যে। তো মিশ্র বলছে, ওহি রাম ঘাট ঘাট মে লেটা। ওই যে ঘাট ঘাট মে মানে কি, অনেক রকম হতে পারে, ঘটও হতে পারে, ঘাটও হতে পারে। হ্যাঁ, ঘাট, হ্যাঁ, ঘাট হবে। মানে ওই যে ঠাকুরের উদাহরণই আছে যে একটা পুকুরের 4-5টে ঘাট, একটা ঘাট হিন্দুরা ব্যবহার করে, একটা ঘাট মুসলিমরা ব্যবহার করে, একটা ঘাট খ্রিস্টানরা ব্যবহার করে। হিন্দুরা বলছে আমরা জল নিয়ে যাই, একজনে বলছে ওয়াটার নিয়ে যায়, একজনে বলছে আমি পানি নিয়ে যাই। হ্যাঁ, আজকে যেমন এক ভদ্রলোক ছিল ওই ট্রেনের মধ্যে, জল বিক্রি করছে, বলে 10 টাকা 10 টাকা জল, 10 টাকা জল। তা একজনে বলছে আমাকে 10 টাকার পানি দাও, মানে সে জল বলবে না, পানি দিয়ে পানি তার চাই। একই জিনিস, কোনো পার্থক্য নেই।
ওই লোকের 10 টাকার জলও বিক্রি হবে, 10 টাকার পানি হলেও বিক্রি হবে। আর যে খাবে পান করবে, সে জলও পান করলেও পান করবে, সে পানি পান করলেও পান করবে। ওই যে ভেদটা কোথায় হয়ে গেছে, আমরা যেটা আজকে আলোচনা বলছি, আমাদের সংস্কৃতি আমাদেরকে এই মানে এককেন্দ্রিক করে ফেলে, টাইপিক্যাল করে ফেলে, কথাটা টাইপিক্যাল, বিশেষায়িত করে ফেলে। ঠিক আছে, কোনো পার্থক্য নেই জল আর পানির মধ্যে। পানি শব্দটাই তো অ্যাকচুয়ালি হিন্দি শব্দ। পানি, ওটা তো হ্যাঁ, ওটা তো মুসলিম মানে ইসলাম শব্দ না, ইসলামের শব্দ না, পানি তো হিন্দি শব্দ। মিল থাকুক, এরকম অনেক শব্দই এসছে, সব ভাষাতে এসছে, কিন্তু কোনো ধর্মের লোক যদি মনে করে যে না আমার এটাই বলতে হবে, ওটা বলা যাবে না, তাহলে সে টাইপিক্যাল হয়ে গেল, বিশেষ একরকম হয়ে গেল, তার ধরন বলন কথন চিন্তা ভাবনা সব টাইপিক্যাল। তাকে দিয়ে কোনো বৈচিত্র্যপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং জীবন সম্পর্কে ঘটবে না, কারণ সে যা ভাববে তার মধ্যে থেকে সে ভাববে, চিনবে, বুঝবে, বিচার করবে, তার বাইরে আর কিছু ভাবতে পারবে না। হ্যাঁ, তো খুশির বিষয় বাঙালি টাইপিক্যাল হয়নি খুব একটা। তো এখন সেই যে ভদ্রলোক, সে বলছে ওহি রাম ঘাট ঘাট মে, মানে সব ঘাটে সেই একই রাম, অর্থাৎ সেই একই জল সব জায়গায় আছে, এক একজন এক একজন নামকরণ করছে। তো এবার মিশ্র বলছে যে মেরির ছেলে জিসাস, লোকে বলে জেসাস, জেসাস মানে যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট হচ্ছে মেরির সন্তান, মাদার মেরির সন্তান হচ্ছে যীশু খ্রিস্ট, কিন্তু লোকে ভুল বলে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের সন্তান। জন্ম পরিচয় দিয়ে যীশু খ্রিস্টের পরিচয় হয় না, মায়ের পরিচয় তার পরিচয় হয়নি, সে ঈশ্বরের পুত্র, এবং বাইবেলে এই কথাগুলো আছে, ঈশ্বর আমার পিতা, আমি তার পুত্র, যীশু বলছেন। হ্যাঁ, এটা বলছেন না আমি, আমার মা মেরির পুত্র আমি, সেটা আমরা জানি, সেটা আলাদা বিষয়, কিন্তু সেই জন্ম পরিচয়টাই কিন্তু তার পরিচয় ঘটেনি, কারণ ঈশ্বরের সঙ্গে যখন সম্পর্ক হয়ে যায়, জাগতিক অন্যান্য পরিচয়গুলো তখন খসে পড়ে থাকে। খসে পড়ে মানে কি, খসে গেলে দাগ থাকে না, দাগটা থাকে কিন্তু ওগুলো আর থাকে না, খসে পড়ে, এরকম। তো একজন ভক্ত বলছেন, ওই মিশ্র বলছেন, মিশ্র আবার এনাকে বলছেন, মানে অন্যান্য ভক্তদেরকে বলছেন, বলে এই যে ইনি, এনাকে দেখে রাখুন, রামকৃষ্ণদেব এই যে এখন এসে বসে আছেন আপনাদের সামনে খুব সাধারণ মানুষের মতো। কখনো কখনো আমি মানে এখান থেকে গিয়ে ভেবেছি যে আমি কি আসলে ঠিক রামকৃষ্ণদেবকেই দেখে এলাম, না কোনো সাক্ষাৎ ঈশ্বরের দর্শন পেয়ে এলাম। হ্যাঁ, এটা কিন্তু আমি মানে পরে এখান থেকে সরে গেলে এই জিনিসটা তখন মনে হয়েছে, বা এরকম কখনো কখনো ভেবেছি। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে তুমি কিছু দেখতে দেখতে পাও? মিশ্র বলছে আজ্ঞা, যখন বাটিতে ছিলাম তখন জ্যোতি দর্শন হতো। জ্যোতি দর্শন মানে হচ্ছে কোনো একটা আলোক কিছু দেখতো। তারপর একবার যিশুকে দর্শন করেছি, সে রূপ আর কি বলবো, সে সৌন্দর্যের কাছে কোনো পুরুষ লোকের সৌন্দর্য বা কোনো স্ত্রী লোকের সৌন্দর্য ম্লান, সেই সৌন্দর্যের ধারে কাছে যায় না, তার মতো করে সে বলেছে। এরপরে কি করছে, ওখানে যারা ভক্তবৃন্দ আছে, মানে সে তো খ্রিস্টান এবং সাহেবের পোশাক পরে আছে, তখন সে ভক্তবৃন্দকে দেখাচ্ছে, বলে তোমরা আমাকে ভুল বুঝো না, এইমাত্র আমি সাহেবের পোশাক খুললাম, ভিতরে সব পোশাক টোশাক খুলে ফেললো, ভিতরে গৌরীয় পোশাক পরা, মানে সেই কি বলে গৌরীয় রং কি, গেরুয়া পোশাক, গেরুয়া রং, ঠিক আছে, সেই গেরুয়া কমলা কালার যে রং, সেই পোশাক পরায়। গেরুয়া রং কোথাকার সংস্কৃতির অংশ, ভারতীয় সংস্কৃতির অংশ। হতে পারে সে জাতিতে বা ধর্মে খ্রিস্টান, এবং কোথা থেকে খ্রিস্টান আসবে, খ্রিস্টান তো এখানের ভারতীয় হিন্দুরাই খ্রিস্টান হয়েছে, ভারতীয় হিন্দুরাই মুসলিম হয়েছে, বাইরে থেকে তো আর কেউ আসেনি। প্রচারক 2-4 জন আসতে পারে যারা এসে প্রচার করেছে, ঠিক আছে, বা তাদের এজেন্ডা ছিল এই যে ভারতবর্ষে অন্যান্য জাতি ধর্মের বিকাশ ঘটাবে, ঠিক আছে, কিন্তু যারা ধর্মান্তরিত হয়েছে এই দেশীয় হিন্দুরাই ধর্মান্তরিত হয়েছে, ফলে তাদের সংস্কৃতি কার সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি তার সংস্কৃতি। অথবা কথাটাকে উল্টো ভাবে বললে, এ দেশের যদি অন্য কোনো ধর্মও থাকে, তার সংস্কৃতি কিন্তু অন্য দেশের সংস্কৃতি হবে না, তার সংস্কৃতি ভারতীয়, ধর্ম বিদেশি হতে পারে। ইসলামিজম কি খ্রিস্টানিজম বিদেশি ধর্ম, ভারতীয় ধর্ম নয়, একেবারেই নয়, কিন্তু যে ব্যক্তি তার অনুসারী তার সংস্কৃতি কিন্তু ভারতীয় সংস্কৃতি, এটা মাথায় রাখতে হবে। কেউ যদি মনে করে যে আমার আরবের ধর্ম আমার, ফলে এখানে আরবের ধর্ম চলবে বা আরবের সংস্কৃতি চলবে হ্যাঁ ভারতবর্ষে, তাহলে কিন্তু বড্ড ভুল হয়ে যাবে। তুমি তার ধর্মটাকে নিতে পারো, তার সংস্কৃতিকে তুমি নিতে পারবে না,
কারণ তুমি অন্য একটা সংস্কৃতি বিলং করো। ক্রিশ্চিয়ানরা, আমেরিকানরা, কি পর্তুগিজরা, কি বিভিন্ন ফ্রান্সের লোকজন, তারা এসেছে বিভিন্ন সময় এদেশে ধর্ম প্রচারের জন্য, তাদের সংস্কৃতি এখানে দেওয়ার চেষ্টা করেছে, কিছুটা এসে গেছে। এটা মানে মিশ্রণটা অটোমেটিক ঘটে। শুধু ধর্ম তো আসে না, ধর্মের সঙ্গে সঙ্গে ভাষা, সংস্কৃতি সবই ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে একসময় মিশিয়েও যায়, এই কথাও ঠিক। কিন্তু জোর করে মেশানো বা মেশানোটাকে যদি কেউ এজেন্ডা বানিয়ে ফেলে, যে ভারতীয় সংস্কৃতিকে লোপাট করে দিয়ে শুধুমাত্র আরবীয় সংস্কৃতি, শুধুমাত্র পর্তুগিজ আর আমেরিকার সংস্কৃতি ভারতবর্ষে থাকবে, এটা ব্যাড এজেন্ডা, এটাকে ষড়যন্ত্র বলা যায়। কিন্তু ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় কোনো কিছু কেউ যদি ধারণ করতে চায়, করতে পারে, কোনো অসুবিধা। ভারত এইসব ব্যাপারে ভীষণ রকম উদার হয়েছে, বরাবরই উদার থেকেছে। তুমি হতে পারো ভারতের থেকে ভারতীয় সংস্কৃতি ধারণ করে অন্য দেশের অন্য কোনো বিদেশি ধর্ম তুমি ধারণ করছো, কোনো অসুবিধা নেই। কিন্তু সংস্কৃতির উপরে আঘাতটা করো না, কারণ তাতে করে ভারতের যে সাংস্কৃতিক কাঠামো, এটা ডিস্টার্ব হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু এসব ছোট ছোট টেকনিক্যাল বিষয়ে মানুষের মধ্যে ঘুরছে। মানুষ এইভাবে অ্যাগ্রেশন করে। এখন আর সরাসরি যুদ্ধ করতে হয় না, সংস্কৃতিগত গন্ডগোল পাকিয়ে দাও, যুদ্ধ এমনি শুরু হয়ে যাবে। তো ভাবাবেগে ঠাকুর কি করেছে, এইসব কথাবার্তা শুনে মিশ্রের সাথে হ্যান্ডশেক করছে। হ্যান্ডশেক করছে, সাহেব শুভ মানুষ, আর হাসছে, বলছে, হাত ধরিয়ে বলছে, তুমি যা চাইছো তাই হয়ে যাবে, তুমি দেখে নিও, আমি বলে দিলাম তাই হয়ে যাবে। মিশ্র করজোরে বলছে, আমি সেদিন থেকে মন প্রাণ শরীর সব আপনাকে দিয়েছি ঠাকুর। হতে পারে আমি খ্রিস্টান ধর্মে, কিন্তু আপনাকেই আমি আমার মন প্রাণ দিয়েছি, কারণ আপনার মধ্যে আমি অন্য কিছু দেখেছি। তো ঠাকুর বলছে, এই কারণানন্দের পরে যে সচ্চিদানন্দের প্রকাশ, এটাই সবচেয়ে বড় জিনিস। কারণ কি? কারণ মানে হচ্ছে জগৎ কারণকে খুঁজে বেড়ানো। এই যে আমরা একটু আগে বললাম যে জমির গাছ কখনো জমির মালিকানা দাবি করতে পারে না, এমনি করে এই জগতের মালিকানা দাবি করতে পারে কে? তাকে খুঁজে পাওয়াটাই হচ্ছে কারণ অনুসন্ধান করা। এবং এই মালিকের খোঁজ পেলে যে তার আবাসিক আছে, সে খুব খুশি হয়। হয় না অনেক সময় যে রেলের পাশে বস্তি এসছে, বস্তিতে বসে গেছে, সেই রেল লাইনের দাঁড়িয়ে বস্তি দেখেন না, ও তো দখলই জায়গা, রেলের জায়গা দখল করে বসে আছে। এখন এদেরকে উঠাতে হবে, তো অনেক সময় রেলমন্ত্রী যায়, অথবা এমনিতেও যায়। ধরুন রেলমন্ত্রী এসছে, তাদের খুব খুশির দিন যে হ্যাঁ, আমরা রেলের জায়গায় থাকি, যার জায়গায় থাকি, আজকে সেই বাবুর দেখা, রেলমন্ত্রীর দেখা পেয়েছি। তো এইরকম ব্যাপার আর কি। তো যে কার পৃথিবীতে আছি, কার জগতে এসে বসবাস করছি, কার জগতে এই আনন্দ বাজার খুলে বসেছি, কি দুঃখের গড়া খুলে বসেছি, যেদিন এই কার এর অস্তিত্বের সন্ধান পাওয়া যাবে, কার থেকে কারণ কথাটা হলো। তো কারণের কারণ যখন আমরা খুঁজে পেলাম, তখন বড় আনন্দ হলো। সেই আনন্দটাই সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ হচ্ছে ঈশ্বরের স্বরূপ, সচ্চিদ আনন্দ স্বরূপ। এবং সেই আনন্দ যখন আসে, মন খুব খুশি। তখন আর জগতের এই ছোট ছোট বিষয় আসে, ওর ভাই অতই নেই, করছি ঠিক আছে, তুমি আমাকে অর্থের কথা বলবে, এই কথা বলবে, জগতের সেবা, সমাজ সেবা, লোকের সেবা, হসপিটাল করা, স্কুল করা, অভুক্তকে খাবার দেওয়া, সব ঠিক আছে, কিন্তু অত আর আগের মতো মন নেই, কারণ তার থেকে অনেক উঁচু কিছুকে এখন জীবনে ধারণ করতে পারি বা বুঝতে পারি। তো ডাক্তারবাবু এর মধ্যে এসছেন। তো এইসব কথাবার্তা বলে বলে ঠাকুর একটুখানি মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যান, বলতে বলতেই ভাবের ঘরে। ডাক্তারবাবু বলছেন, হ্যাঁ হ্যাঁ, এসে বলছেন, মানে ওনার চেতনা আছে কিনা বোঝার চেষ্টা করছে। তো ঠাকুর রামকৃষ্ণদেব একটুখানি চোখ খুলে বলছে, এখনো বেহুশ হইনি, এখনো সজাগ। ডাক্তারবাবু বলছেন, না না, আমি জানি তুমি খুব হুঁশে আছো। ঠাকুর আস্তে আস্তে বলছেন, গান গাইছেন, সুরাপান করি না আমি, সুদা খাই জয়কালী বলে। সুরাপান খাই না, তোমরা তো ভাবছো যে মদ খাচ্ছি। জয়কালী বলে যখন খাচ্ছি, তখন সে জয়কালীর নাম করব বলেই, মাতাল হব বলেই, সে মাতাল ভাবেই খাচ্ছি। তোমরা মদ খাও মাতাল হওয়ার জন্য, আর আমি তার নাম করার জন্য মানে মদ খাচ্ছি। এটা সুধা, এটা তখন সুরা হয় না, সুধা পান করছি জয়কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে, মানে গানের লাইন আর কি। তো
মন যখন মাতাল হয়ে যায় তখনই সত্যিকারে মাতাল হলাম। আর মদ যখন মাতাল করে তখন তো সেই জগতের মাতাল বলে লোকে। মদ মাতাল মানে কি, তার হুঁশ নাই। আর এখানে শুধু একটাই হুঁশ, তার নাম, তার ভক্তি, তার ভাব, তার প্রেম, তার প্রীতিতেই আছে। গভীর কথা। এরকম ভাবে ঠাকুর গান গাইছেন আর কি, ইসেকে শোনাচ্ছেন। তো কিছুক্ষণ পরে ডাক্তারবাবু খানিকটা ভাবাবিষ্ট হয়ে গেলেন। আর ঠাকুর তো প্রথম থেকে একটু ভাবের ভাব। তো আজকে আবারও সেই ঘটনাটা ঘটলো। ডাক্তারবাবু বসেছিলেন, ঠাকুর এই ভাবাবিষ্ট বসে কি কিছু বুঝে না বুঝেই পাটা ডাক্তারবাবুর কোলে তুলে দিলেন। অনেক সময় বলেছেন যে আমি কি করি আমি নিজেও জানি না। ডাক্তারবাবু ঠিক আছে, পা ধরে বসে আছেন কোলের উপর। হ্যাঁ, এরপরে একটু পরে আবার খানিকক্ষণ হুঁশ এসছে, পরে যেই দেখতে পেয়েছেন পা তুলে দিয়েছে, আর পা নামিয়ে নিয়েছে। ঠিক আছে, এরকম। তো ডাক্তারবাবুকে ঠাকুর বলছেন তুমি খুব শুদ্ধ, তা না হলে তোমার শরীরে পা রাখতে পারলাম? হ্যাঁ, সবাইকে দেয় না, সেটাই বলছেন। হ্যাঁ, আবার বলিতেছেন এই যে তোমার মধ্যে যে শান্ত ভাব, ডাক্তারবাবুকে বলছেন আবার হিন্দিতে বলে ঠাকুর, আবার একটু হিন্দিও বলতে পারে। বলে শান্ত ওহি হ্যাঁ जो রাম রস চাখে, যে রাম রস চেখে দেখেছে সেই শান্ত হয়, নাহলে এই শান্ততা আসে না তো। এরকম ভাবে বলছে। আমার ভাষার মধ্যে গন্ডগোল আছে। রামকো জো চিনা নাই দিল চিনা হ্যাঁ সো ক্যা রে। হ্যাঁ, তোরা হিন্দি আর কি। মানে যে রামকে চিনেছে, তার এর উদ্ধার করা আমার পক্ষে মুশকিল। যাই কিছু বুঝাতে চেয়েছে যে রামকে যে চিনেছে তার দিল বা মন এমনিতেই পড়ে নেওয়া যায়, অসুবিধা কিছু নেই। তো এবার ঠাকুর আবার অন্যরকম আবদার করছে, বলছে দুটো গান আমাকে শোনাও, তাহলে আমি এবার হুঁশে ফিরে আসবো। গান গেলে আমি কিন্তু এরকম চললাম, এরমই থাকবো। তখন এসব মানে এগুলো করে কি হয়, অসুখ বিসুখ আছে তো সেগুলো পুরো ভুলে যায় ঠাকুর, থাকেই না সেই কষ্ট দুঃখগুলো। ঠাকুর গান শুনবেন বলে আবার সেই ইয়েকে ডেকে নেওয়া হলো, নরেন্দ্রকে। নরেন্দ্র অন্য কক্ষে ছিল, তাকে ডেকে আনা হলো, বলে আসো আসো। ঠাকুর বলছে এখনই মানে ফিরবে যদি তুমি গান শোনো। তো দুটো গান শুনিয়ে দিলেন। তখন একটা কি হচ্ছে যে হরি রস মদিরা পিয়ে মম মানুষ মাতারে, মানে হরি রস যদি আমরা পান করি তাহলে মন মাতাল হয়ে যায়, মাতরে, এই একটা গান। আর চিদানন্দ সিন্ধু তীরে প্রেমানন্দের লহরী মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি। এই রসলীলার মাধুরী যে অবজারভেশন করেছে জগতে, শুধু ওই রসলীলা অতীতে যে হয় না, রাসলীলা করে না কলাকুশলীরা, যে রসলীলার আস্বাদন পায় কলাকুশলী লাগে না, সে তো এমনিতেই দিনের মধ্যে সবকিছুতেই জগতের খেলাতেই সে রসলীলা দেখে, প্রতি মুহূর্তে রসলীলাটাই দেখে, রাসলীলাটাই দেখে। সেই কথাটাই গানে এখানে বলছে। এবার শেষ মানে ঠাকুর আরেকটু ইয়ার্কি করছেন, বলছে তোমরা তো বলো এগুলো ছাড়তে, মানে এই যে ভাবাবিষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে, ডাক্তারবাবু বলে না যে তুমি সজাগ থাকো, এরম এরম করো না, এগুলো তোমার জন্য ক্ষতিকর। বলে এক ছেলেকে বাবা বলেছিল যে তুই আর এগুলো খাস না। তো ছেলে বলেছিল বাবা তুমি যে বলো আমি খাবো না, আমি তখনই ছাড়বো যদি তুমি খেয়ে দেখে বলো জিনিসটা কি আসলেই মানে খাওয়ার জিনিস না ছাড়ার জিনিস। কি জিনিস? মদের কথা বলছে। ছেলে মদ খায়, বাপকে বলছে, বাপ গিয়ে বলছে এই মদ ছেড়ে দে, বলে আমি তখনই ছাড়বো, তুমি খাবে আগে, খেয়ে দেখে তুমি ভালো মন্দ বুঝে তারপরে বলবে কি এটা কি ছাড়ার জিনিস না ধরে রাখার জিনিস। তখন বাবা খেয়েছে, খেয়ে টেয়ে বলছে যে তুই ছাড়, আমার আপত্তি নাই, কিন্তু আমি কিন্তু আর ছাড়ছি না। তো ঘটনা হচ্ছে এই কথা এই কারণে বলছে হরিরস হচ্ছে এরকম, এই যে তুমি যে এসছো আমাকে বলতে যে হরিরস ছাড়ো, হয়তো তোমার কথা শুনে আমি ছেড়ে দেবো, কিন্তু তুমি যদি বোঝো হরিরস কি জিনিস তুমি কিন্তু ছাড়তে পারবে না। তুমি তো আমারটা ছাড়াতে এসছো, আমারটা ছাড়াতে এসে তুমি ধরে যাবে। তো
সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকের মতো কথা অমৃত পাঠ এখানেই শেষ করছি।